প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেকচারে আমি আলোচনা করব সরল রেখা নিয়ে। দ্য স্ট্রেট লাইন্স এটা হলো ত্রিমাত্রিক জিওমেট্রির অংশ, অর্থাৎ অ্যানালাইটিক জিওমেট্রি কোর্সের। আর এই ক্লাসটি হলো আমাদের ৪৯তম বিশেষ বিসিএস শিক্ষা গণিত ১০০ নম্বরের এমসিকিউ প্রস্তুতিমূলক কোর্সেরই অংশ। তো সম্পূর্ণ ক্লাসটি তোমরা উপভোগ করবে এমটি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অলরেডি তোমাদের সাথে ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করে ফেলেছি। অ্যানালাইটিক জিওমেট্রি আমরা ট্রান্সফরমেশন কোঅর্ডিনেট, পেয়ার অফ স্ট্রেট লাইন, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আলোচনা করেছি। তার ধারাবাহিকতা এখন আমরা আলোচনা করব হলো 3 ডাইমেনশন স্ট্রেট লাইন্স। তার আগে আমরা প্লেন আলোচনা করেছি, তবে আমরা যে প্লেন বা সমতল আলোচনা করেছিলাম তার সাথে আমাদের স্ট্রেট লাইন্স ইন 3 ডাইমেনশনে কিন্তু সম্পর্ক আছে। এখানে আমাদের প্রশ্ন কিন্তু স্পেসিফিক শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্ট্রেট লাইন্স এটাকে ফোকাস করছে সিলেবাসে। তো এটাকে এই টাইপের শর্টেস্ট ডিস্টেন্স বাইর করার অঙ্ক আমরা অনেক বেশি প্র্যাকটিস করব। তবে ঝুঁকিমুক্ত থাকার জন্য আমরা সম্পূর্ণ অধ্যায়ের বেসিকগুলোকেই সাজিয়েছি। আমি অলরেডি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে আলোচনা করব। সবাইকে অবশ্যই মনোযোগের সহিত না টেনে ক্লাসটি করার পরামর্শ দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা আমাদের মূল ক্লাসটা শুরু করি। তো প্রথমেই এখানে আমরা যখন সরল রেখার সমীকরণ, আমি বারবার বলতেছি এটা হলো 3 ডাইমেনশনাল সরল রেখার আলোচনা। তো সরল রেখার সমীকরণে আমাদের এখানে তার ভিতরেই আছে হলো সমতল। দুটি সমতলের যে ছেদগামী ছেদ করে ওখানেই একটি সরল রেখা উৎপত্তি হয়। আমরা এখন দেখব, যেমন সরল রেখার কয়েক প্রকারের সমীকরণ আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো আলোচনা করব। প্রথমত আসো আমরা যে সমতল শিখেছিলাম a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0। এই দুইটি সমতল, এরা দুইটা হলো কি সমতল। সমতল দ্বয় পরস্পর সমান্তরাল না হলে, পরস্পর সমান্তরাল না হলে, সমান্তরাল হলে কি হবে? একজনের সাথে একজনের ছেদ করবে না। সমান্তরাল না হলে তবে উহারা কেবলমাত্র একটি সরল রেখায় ছেদ করে। তাহলে দেখো এইখানে কিন্তু সরল রেখার উৎপত্তিটা কিন্তু এই জায়গা থেকে, উহারা কেবল একটি এই সরল রেখায় ছেদ করে। এই জায়গা থেকে কিন্তু সরল রেখার উৎপত্তিটা হইল, মূলত দুইটা সমতল ছেদ করেই সরল রেখা হলো। এবং উহার সমীকরণ, উহার সমীকরণ, এই সমীকরণটা হলো জাস্ট a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0 ইকুয়াল টু a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2। এটাকে যেহেতু এটা ছেদ করে, অর্থাৎ এই দুইটা সমাধান করলে সরল রেখার সমীকরণটা চলে আসবে। বা এটাকে এইভাবেও লেখা যায় a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0। আর একটা হলো a2x b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0। আচ্ছা, এই দুইটা একজোড়া সমতল মিলে একটা সরল রেখার সমীকরণ প্রকাশ করে। এটা আর এটা একই কথা, কিন্তু এখান থেকে একটা নিলে কিন্তু সরল রেখা হবে না, সেটা হবে সমতল। তো এত দ্বারা এই সরল রেখার সাধারণ সমীকরণকে, এই ইহা হলো সরল রেখার সাধারণ সমীকরণ, এত দ্বারা প্রকাশ করা হয়। ইহা সরল রেখার সাধারণ আকার, ইহা সরল
রেখার সাধারণ আকার। ওকে, আমাদের বইয়ে একটা নমুনা এরকম, ধরো এই একটা সমতল, এই আর একটা সমতল, এই তাদের যে সেট করছে, এই সমতলটা হলো a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইজ ইকুয়াল টু 0, আর একটা হলো a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইজ ইকুয়াল টু 0। এই যে সমতল, এই সমতল দুইটা, এটা হলো এই সেট গামী আমাদের যে সরল রেখাটা, এটার কথা বলতেছে। এটা হলো এটা। এখন সাধারণ আকারের অক্ষরাকার সমীকরণ থাকতে পারে, অর্থাৎ এক্স অক্ষে, যখন এটা এক্স অক্ষের সমীকরণ হবে। সাধারণ আকার কোনটা? সাধারণ আকার হলো এটা। এখন এই সাধারণ আকারে অক্ষরাকার সমীকরণ, অর্থাৎ এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ, এখানে তোমার এক্স থাকবে না, হলো ওয়াই ইকুয়াল টু 0 ইকুয়াল টু জেড। ওই ফরম্যাট ওইটাই থাকতেছে আর কি, এক্স এর অস্তিত্ব থাকতেছে না। এরপর আসো একইভাবে ওয়াই অক্ষের সমীকরণ, জেড ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু এক্স। আবার জেড অক্ষের সমীকরণ, এক্স ইজ ইকুয়াল টু 0 ইকুয়াল টু ওয়াই। ওকে, সরল রেখার প্রতিসাম্য আকার খুবই ইম্পর্টেন্ট, আমাদের দরকার আছে এটা। একটি সরল রেখা যদি x1 y1 z1 বিন্দু দিয়ে যায় এবং তার দিক অনুপাত a, b, c হয়, তাহলে x মাইনাস x1 বাই a, y মাইনাস y1 বাই b, z মাইনাস z1 বাই c, এই আকারকে সরল রেখার প্রতিসাম্য আকার অথবা প্রমাণ আকার বা সিমেট্রিক্যাল ফর্ম বলে, সিমেট্রিক্যাল ফর্ম অর স্ট্যান্ডার্ড ফর্ম বলে। তাহলে এই আমরা যখন অনেক সময় দেখি যে একটা সরলরেখা দিচ্ছে এই সিস্টেমের, আর একটা দিচ্ছে এই সিস্টেমের, তো আমরা কাজ করার জন্য কিন্তু সবগুলাকে এই সিস্টেম থেকে এই সিস্টেমে ট্রান্সফার করতে হয়। তো এই সিস্টেমটা দেখলে আমরা বুঝবো যে, তাহলে দেখো আমি কিন্তু সমতল, সরল রেখা এগুলো আমাকে আলাদা আলাদাভাবে চিনতে হবে। শুধু এরকম একটা সিঙ্গেল একটা থাকলে এটা সমতল, কিন্তু এরকম থাকলে এটা হলো সরল রেখা, এটা হলো সাধারণ আকার। আবার এটাও সরল রেখা, এটা হলো প্রতিসাম্য আকার। আর এগুলো হলো এক্স অক্ষের সমীকরণ, এটা হলো ওয়াই অক্ষের। এক্স অক্ষটা কিন্তু একটা সরল রেখা, ওয়াই অক্ষটা একটা সরল রেখা, জেড অক্ষটাও একটা সরল রেখা। তাহলে এই প্রত্যেকটা স্টেপ আমাদের ক্লিয়ার ধারণা রাখতে হবে। দেখো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস, যেটার নাম বিশেষভাবে সিলেবাস উল্লেখ করা রয়েছে আমাদের, শর্টেস্ট ডিস্টেন্স, ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব। এই দেখো শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্ট্রেট লাইন। আমরা এখানে দেখো দুইটা সরল রেখা স্ক্রিনে দেখা যাচ্ছে, এই একটা আর এই আর একটা। দুইটা সরল রেখা নরমালি যদি অসমান্তরাল হয়, কোনো এক জায়গায় গিয়ে মিলবে। ধরো এটা পিছনে দিয়ে বর্ধিত করলে কোনো এক জায়গায় গিয়ে সেট করবে। আমরা ধরে নিলাম সরল রেখা দুইটা সেট করে না, মানে এখানে তো করে নাই, অন্য কোনো তলে গিয়ে যদি করে সেটা হলো আরেক কথা, এই তলে তো করে নাই। খেয়াল করছো? এই তলে করে নাই। ধরো আমার খাতাটা এখানে শেষ, তো এখান থেকে আসলে কিন্তু এটা আরেক তল, বুঝতে পেরেছো? ধরো এই জায়গায় করলো না, অন্য জায়গায় যাই করলো। ধরো আমার আপাতত আলোচ্য বিষয় এতটুকু, এই অসমান্তরাল রেখা দুইটা সেট করে না, তখন এটাকে বলে নৈকটলীয় সরল রেখা। তাহলে দুইটি সরল রেখা যদি সেট না করে, এরা হলো নৈকটলীয়। চিত্রে L1 ও L2 দুইটি অসমান্তরাল সরল রেখা বা নৈকটলীয় সরল রেখা।
নৈকট্যলীয় হলো তোমার স্কিউ, স্কিউ নৈকট্যলীয় বোঝায় হলো স্কিউ। এখন দেখো একটা বিন্দু ধরো এর মান x1 y1 z1, আর আরেকটা বিন্দু হলো তোমার এই x2 y2 z2। অর্থাৎ আমরা এখানে দুইটা দূরত্ব আছে, একটা হলো এ বি আর একটা হলো পি কিউ। তো লম্ব দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব, এক কথায় যদি আমরা ওই রেখা দুইটার মধ্যে লম্ব টানলে, ওই রেখা দুইটার মধ্যে যদি দূরত্ব টানলে যে দূরত্বটা লম্ব দূরত্ব হয়, অর্থাৎ রেখা দুটি ধরো এটা এখান দিয়ে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা এখান দিয়ে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এই যে পি কিউ রেখাটাই হলো মূলত আমার লম্ব দূরত্ব রেখা। পি কিউ রেখাটাই হলো লম্ব দূরত্ব, স্মল ডিস্টেন্স বা শর্টেস্ট ডিস্টেন্স এসডি। এই এসডি বাইর করার সূত্র শর্টেস্ট ক্ষুদ্রতম দূরত্ব, ক্ষুদ্রতম দূরত্ব বা এসডি সূত্রটা হলো, খেয়াল করো এই যে রেখা দুটো, একটা L1 একটা L2, এই বিন্দু এই L1 রেখাটা x1 y1 z1 বিন্দুগামী আর L2 রেখাটা x2 y2 z2 বিন্দুগামী। এখন এই যে PQ রেখাটাই হলো মূলত আমার ন্যূনতম দূরত্ব রেখা। PQ রেখাটা তার দিক অনুপাত যদি তোমার L M N হয়, তার মানে আমরা যে অঙ্ক করব সেখানে দিক অনুপাত দেওয়া থাকতে হবে। তখন এই দূরত্ব রেখাটার সমীকরণ, এটা মডুলাস বা পরম মান L x2 minus x1 plus M y2 minus y1 plus n তোমার z2 minus z1। এই হলো আমাদের বিখ্যাত সূত্র, দূরত্ব নির্ণয়ের বিখ্যাত সূত্র শর্টেস্ট ডিস্টেন্স এসডি বা ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব। এটা আমাদের একেবারে টাটকা, আমরা মাথায় ইনস্টল করে ফেলতে হবে, ঠিক আছে? এর বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে নাই। এই সূত্রটা আমরা যদি আয়ত্ত করতে পারি, আমাদের এই সূত্র বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। কেমন? এখন আমরা চলে যাব হলো আমাদের পরবর্তী আলোচনায়। আচ্ছা, ন্যূনতম দূরত্বের আমরা একটু এই ল্যাঙ্গুয়েজ টাইপের ডেফিনেশনটা একটু লিখি। দুটি সরল রেখার ন্যূনতম দূরত্ব আর কি, ন্যূনতম দূরত্ব। তাহলে নৈকট্যলীয় কথাটা তো আমরা অলরেডি বুঝে ফেলেছি, তাই না? কোন রেখাংশে দুই প্রান্ত বিন্দুতে, এই যে কোন রেখাংশে দুই প্রান্ত বিন্দুতে দুইটি নৈকট্যলীয় সরল রেখা লম্ব হলে কোন রেখাংশের দুই প্রান্ত বিন্দুতে দুইটি নৈকট্যলীয় সরল রেখা লম্ব হলে ওই রেখাংশের দৈর্ঘ্যকে, যে রেখাটা লম্ব তার দৈর্ঘ্যকে, লম্ব হলে ওই রেখাংশের দৈর্ঘ্যকে সরল রেখা দ্বয়ের ক্ষুদ্রতম দূরত্ব বা ন্যূনতম দূরত্ব বলে। ওকে, এখানে সূত্রের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের দূরত্বটার মান ফলাফল যদি নেগেটিভ কোনো কারণে আসে, আমরা এই মডুলাস দিয়ে বুঝাচ্ছি যে আমরা পজিটিভ মানটা গ্রহণ করব, নেগেটিভ আমাদের কাউন্ট হবে না। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের উপপাদ্য 1, a1x plus b1y plus c1z
প্লাস d1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 সরল রেখার দিক অনুপাত। এই সরল রেখার দিক অনুপাত বাইর করার জন্য আমাদের যে ফরম্যাটটা দিছে দেখো, মনে রাখার উপায়টা হলো ধরো a1 b1 c1, a1 b1 c1 আবার a1 b1, এরপরে a2 b2 c2 আবার a2 b2, মানে এটা জাস্ট ওই মনে রাখার জন্য সিরিয়াল a1 b1 a1 a2 এগুলা রাখছে আর কি। তো সূত্রটা হলো এরকম, ধরো আমাদের এখানে দিক অনুপাতটা আমরা যেভাবে বাইর করব, এই b1 c2 b1 c2 মাইনাস b2 c1 এই হলো একটা দিক অনুপাত। তাহলে কি b1, তুমি যদি এই ফরম্যাট না লিখে এমনি লিখতে পারো তাতে কোনো সমস্যা নাই, b1 c2 মাইনাস b2 c1 এই একটা দিক অনুপাত। এটার সাথে এটা গেল, এবার এটার সাথে এটা গেল, এটা গুণ এটা বিয়োগ এটা গুণ, আবার এটার সাথে এটা c1 a2 মাইনাস এই c2 a1, আবার এটার সাথে এটা a1 b2 মাইনাস a2 b1। এ হলো আমাদের দিক অনুপাত বাইর করার জন্য সূত্র। এ হলো আমাদের দিক অনুপাত বাইর করার, এটা হলো নিয়ম আর কি, এটা হলো মূলত সূত্র। তো আমরা এইভাবে বাইর করতে পারি। যখন আমাদের অঙ্ক থাকবে তখন আমরা এগুলা না লিখে ধরো মনে মনে বা আমরা ছোট্ট করে এক জায়গায় একটু নোট নিয়ে সহগগুলা নিয়ে, এখানে কিন্তু ডুবুক আসা নাই, খেয়াল করেছো, আমরা এইভাবে দিক অনুপাত বাইর করতে পারি। আর দিক অনুপাতটা বাইর করার পরে কিন্তু আমরা ওইখান থেকে দিক কোসাইন বাইর করতে পারি। এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা একটু পরে এই আমাদের এমসিকিউ কিন্তু এই দিক অনুপাত বাইর করা বলতে পারে, চাইতে পারে, দিক অনুপাত থেকে দিক কোসাইন চাইতে পারে। এরপর আমাদের যে ক্ষুদ্রতম দূরত্ব ওখানে কিন্তু এলএমএন আছে, এই দিক অনুপাত আমরা জানলে না দিক কোসাইন জানবো, তারপরে সূত্রের মধ্যে বসাই দিলে আমাদের জিনিসগুলা বের হয়ে আসবে। এরপরে দেখো সমতল ও সরল রেখার মধ্যবর্তী কোণ। একটা সরল রেখা যদি এমন হয় যে x মাইনাস x1 বাই a1 y মাইনাস y1 বাই তোমার b1 z মাইনাস z1 বাই c1, এটা হলো কি সরল রেখা। আর সমতলটা ধরো ax প্লাস by প্লাস cz প্লাস d, এই দুইজনের মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণটা যদি মধ্যবর্তী কোণ ধরো আমরা থিটা নাম দিলাম, মধ্যবর্তী কোণটা যদি থিটা হয় তাহলে সূত্র আমরা এখানে প্রমাণ করতেছি না, সাইন থিটা ইজ ইকুয়াল টু এই তোমার a1 a1 প্লাস b1 প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আবার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার। এখন ডাইরেক্ট যদি থিটা আছে আমরা এখানে ডাইরেক্ট এইভাবে না লিখে এইভাবে লিখতে পারি, সাইন ইনভার্স a1 প্লাস b1 প্লাস c1 ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা বিষয় লক্ষণীয়, যদি এখানে আমরা হয়তো ওই 1 দেওয়াতে এখানে আমরা 1 ব্যবহার করছি, যদি এটা 1 হয় এটা 2 হয় তখন আমরা 1 2 দিব, মানে মূল সূত্রের ফরম্যাট হলো এটা। আমরা অঙ্ক করলে এই জিনিসগুলো আমাদের কিন্তু সামনে আবারও আসবে। তো এখন আমরা সূত্রগুলা আগে ক্লিয়ার হলে আমরা অঙ্ক যখন সামনে পড়বে তখন আমরা পারবো, না হয় কিন্তু আমরা পারবো না। এরপরে দেখো বলছে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0 ইকুয়াল টু a প্রাইম x প্লাস b প্রাইম y প্লাস c প্রাইম z প্লাস d প্রাইম সরল রেখাগামী। এটা একটা সরল রেখাগামী এবং এত সরল রেখার সমান্তরাল সমতলের সমীকরণ। কি বলছে? আচ্ছা, এখানে আমাদের আরো দুইটা তথ্য আমরা একটু নোট রাখি, যে সরল রেখা ও সমতল পরস্পর সমান্তরাল হলে সরল রেখা ও সমতল পরস্পর সমান্তরাল হলে থিটা ইজ ইকুয়াল টু 0 বা পাই। থিটার মান 0 হলে সাইন 0 আর পাই হলো একই। আচ্ছা, আর অর্থাৎ এটা নির্দেশ করে তোমার থিটা ইজ ইকুয়াল টু পাই, মানে তোমার এটা নির্দেশ করে যে অর্থাৎ সাইন 0 যদি 0 হয় তার মানে ভগ্নাংশের লব শূন্য, অর্থাৎ
a1 প্লাস b1 প্লাস c1 ইকুয়াল টু 0। আর তোমার এটা হলো কি সমান্তরাল হলে, আর লম্ব হলে আমাদের ওই উল্টা হিসাব। আমরা সবসময় কিন্তু এখানে কোন সূত্রটা কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে অনেক কথাবার্তা আছে, cos 90 ডিগ্রি মাইনাস থিটা থেকে sin থিটা আসছে। আর লম্ব হলে আমাদের এখানে a বাই a1 b বাই b1 c বাই c1 এটা হবে। এখানে sin থিটা হওয়াতে আমাদের ওই যে দ্বিমাত্রিকের যে সূত্র ছিল এটা কিন্তু উল্টা হয়ে গেছে এখন। এই জন্য আমাদের বুঝে শুনে এগুলো একটু আয়ত্ত করতে হবে। আমরা যেখানে গিয়েছিলাম এত সরল রেখা সমান্তরাল, মানে আমরা একটা সরল রেখা আমাদের নির্ণয় করতে বলছে, যেই সরল রেখাটা এই সরল রেখা গামী আর এই সরল রেখার সমান্তরাল। তো যেই সরল রেখার ধরো আমাদের যে কি বাইর করতে বলছে, একটি এত সরল রেখা গামী এবং এত সরল রেখার সমান্তরাল সমতলের সমীকরণ আমাদের বাইর করতে বলছে, এই সমতলের সমীকরণ। তাহলে সমতলের সমীকরণটা হলো ডাইরেক্ট এরকম, এখানে এই যে যা আছে ax প্লাস by প্লাস cz প্লাস d, হ্যাঁ, ডিভাইডেড বাই al প্লাস bm প্লাস cn ইকুয়াল টু, আবার এখানে যেটা আছে এটা a প্রাইম x প্লাস b প্রাইম y প্লাস c প্রাইম z প্লাস d প্রাইম ডিভাইডেড বাই এখানে আসবে হলো এটা a প্রাইম l প্লাস b প্রাইম m প্লাস c প্রাইম m। এ হলো সমতলের সূত্র। এখন এগুলো আমরা প্রমাণ করি নাই, আমরা যা সূত্র হিসেবে আয়ত্ত করছি সমতলের সমীকরণ, যে এত সরল রেখার গামী এবং এত সরল রেখার সমান্তরাল সমতলের সমীকরণ, আমরা জাস্ট স্টেটমেন্টটাকে ব্যবহার করেছি। এবার আসো আমাদের আরো গুরুত্বপূর্ণ একটা টপিকস, যে এত এবং এত সরল রেখা দুইটাই কিন্তু প্রতিসাম্য আকারের। এত সরল রেখা দ্বয় সমতলীয় হওয়ার কি শর্ত, এই দুইটা সরল রেখা সমতলীয় হওয়ার শর্ত আর ওই সমতলের সমীকরণ। সমতলীয় হওয়ার শর্ত হলো তোমার এই x2 মাইনাস x1 y2 মাইনাস y1। আমাকে ধরো প্রশ্ন দিল এত এত সমতলীয় হলে নিচের এত এর সমতলীয় হওয়ার মান কত, সমতলীয় হলে নিচের কোন মানটি হবে, এরকম আর কি। y2 মাইনাস y1 z2 মাইনাস z1, আর এখানে a1 b1 c1, এখানের a2 b2 c2, এই নির্ণায়কের মানটা 0 হবে। এই শর্তে সরলরেখা দ্বয় সমতলীয় হবে। আর ওই সমতলের সমীকরণটা হলো ধরো x x1 y y1 z z1 a1 b1 c1 a2 b2 c2। এটা কিন্তু সমীকরণ, এখানে ক্যালকুলেশন করলে একটা সমীকরণ আসবে, আর এখানে ক্যালকুলেশন করলে একটা নির্দিষ্ট ভ্যালু বাইরে হবে। তাহলে এই সূত্রগুলো আমরা আয়ত্ত করব। কেমন, আমাদের এগুলা আয়ত্ত করতে হবে। এবার আসো এখানে কয়টা সরল রেখা আছে, এই একটা দুইটা সরল রেখা। এই দুইটা সরল রেখা তোমার সমতলীয় হলে তাদের এই যে সহগগুলো আছে না, ধরো a1, এই ভদ্রলোক হলো a1 b1 c1 d1, a1 b1 c1 d1, এরপর a2 b2 c2 d2, a3 কলাম আকার লিখতেছি b3 c3 d3, a4 b4 c4 d4 দ্বারা গঠিত। মানে এগুলো কিন্তু সব কনস্ট্যান্ট ভ্যালু, এত এর মানটা 0 হবে। ধরো এখানে একটা ল্যামডা দিল, যে কোনো একটা জায়গায় বললো যে এত সরল রেখা দুটি সমতলীয় হলে ল্যামডার মান কত, তখন নির্ণয় করে মানটা বের হয়ে চলে আসবে। আমরা এগুলা ওই যে ছোট অঙ্ক আমরা শিখছিলাম আর কি, এখানে অবশ্য 4টা দেওয়া। এত সরল রেখা এত সমতলে অবস্থান করবে কখন, সেই জিনিসটা আমাদের জানতে চাইছি। এত সরল রেখা এত সমতলে অবস্থান করার শর্ত হলো, দুইটা শর্ত আছে। এত সরল রেখা এত সমতলে অবস্থান করবে যদি a1 প্লাস b1 প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 এবং a x1
প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি জেড ওয়ান প্লাস ডি ইজ ইকুয়াল টু 0 হয়। এ হলো শর্ত। এরপরে দেখো থিওরাম 10, যদি a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইজ ইকুয়াল টু 0, a2x প্লাস b2f c2 প্লাস d2 0 এবং a3x b3y c3z প্লাস d3 সমতলগুলি এক সরল রেখা অবস্থান করে, সমতলগুলো যদি একটা সরল রেখায় অবস্থান করে, এখানে আমরা চারটা জিনিস পাই যদি একই সরল রেখায় অবস্থান করে। ধরো এখানে তাদের যে সহগ a1, এখানে ধরো b1 c1, আর এটা হলো a2 b2 c2, এটা হলো a3 b3 c3, মানটা হবে 0। আবার ডেল এক্স মানে এক্স বাদ দিয়া এক্স এর জায়গায় আসলো ধরো আমাদের এই এক্স এর বাদ হয়ে গেল, তো রইল কি b1 c1 d1 b1 c1 d1 b2 c2 d2 b3 c3 d3 ইকুয়াল টু 0। আবার ওয়াইটা ওয়াই সময় ওয়াই বাদ হয়ে গেল a1 c1 d1, ওয়াই বাদ হওয়া মানে ওয়াই সহগ বাদ হওয়া। আবার a2 c2 d2 a3 c3 d3 ইকুয়াল টু 0। আবার এটা তো ওয়াই, তাহলে এটা জেড, এটা জেড, তাহলে এখানে বাদ হবে তোমার ডি বাদ হবে, এই জেড এর বেলায় জেড এর বেলায় জেড বাদ হবে মানে সি বাদ হবে সবটা, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে a1 b1 d1 a2 b2 d2 a3 b3 d3 ইজ ইকুয়াল টু 0। এই চারটা শর্ত ওনারা মানে চারটা যে কোনোটা মানবে আর কি, এই হলো মূল কথাটা। এবার আসো গাণিতিক অংশ নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে একটা সূত্র দিয়ে আলোচনা শুরু। এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ x1 y1 z1 এবং x2 y2 z2 বিন্দুগামী সরল রেখার সমীকরণ, অর্থাৎ দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ, থ্রি ডাইমেনশনাল, যেহেতু এখানে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু z মাইনাস z1 ডিভাইড বাই z1 মাইনাস z। যদি আমাদের এরকম এখানে একটা মান দিয়ে দেয় যে 1 2 3 এবং ধরো 2 3 1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ, কি হবে x মাইনাস, এটা হলো x1 ডিভাইড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2 ইজ ইকুয়াল টু z মাইনাস z1 ডিভাইড বাই z1 মাইনাস z2। তো এটা ক্যালকুলেশন করলে x মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে মাইনাস 1, এখানে আসতেছে y মাইনাস 2 2 মাইনাস 3 হলো মাইনাস 1, এখানে আসতেছে z মাইনাস 3 বাই 2। এই এখন আমরা মাইনাস দ্বারা গুণ করলে এটা মাইনাসে দুইটা প্লাস, মানে এটাও অ্যান্সার হিসেবে আমরা গ্রহণ করতে পারি। তাহলে সূত্র পারলে বাকিগুলো কোনো ব্যাপারই না। পরবর্তীতে দেখো ইম্পর্টেন্ট আমাদের জন্য 2x প্লাস 3y প্লাস 5z প্লাস 6 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 3x প্লাস 2y প্লাস 4z প্লাস 3 সরল রেখার দিক অনুপাত। আমরা দিক অনুপাতের ওখানে আমরা পড়েছিলাম যে এরকম এই দিক অনুপাতটা ধরো 2 3 5, আবার আমাদের ওই যে 2 3, এই যে আমাদের যে সূত্রটা ছিল তোমাদের একটু স্মরণ করায় নিয়ে আসে। এই দেখো a1 b1 c1 আবার a1 b1, তাহলে এখানে সেই দিক বিবেচনা করলে 2 3 5 আবার তোমার 2 3, আর এখানে আমরা দেখবো আবার কোনো ঘর গ্যাপ আছে কিনা, নাই। আবার 3 2 4 আবার 3 2, তাহলে আমরা দিক অনুপাতটা কিভাবে বের করেছিলাম, প্রথমটা বাদ দিয়েছিলাম দিক অনুপাত। আমরা বলছিলাম 3 6 12, 12 থেকে 5 দুগুণে 10 বিয়োগ করলে 2, তাই না, এটা তারপর এটা একটু কাছাকাছি হয়ে গেছে লেখাটা 3 2, তাহলে এই একটা 3 6 12 বিয়োগ
10, আবার 3 5 15 বিয়োগ 4 দুগুণে 8, 15 থেকে 8 গেলে 7, আবার 2 দুগুণে 4 বিয়োগ 3 তিরিকা 9, তার মানে -5। এই নিয়ম জানলে একেবারে সহজ বের করা। তো এগুলা তো হলো রাফ, মূল জিনিসটা হলো একটু। তাহলে একইভাবে তোমাকে যদি বলি যে তুমি করবা, তখন তোমাকে কিভাবে করতে হবে, ধরো দিক অনুপাত। আরো তোমাকে আরো দিলাম এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। 1 -1 1, আবার 1 -1 1 -3, এখানে কিন্তু z নাই মানে 0, 1 -3। তাহলে দিক অনুপাতটা হবে কি, এটা তো রইলই, এটা বাদ যায় হিসাবে, এটা এত, এটার সাথে এটা গুণ বিয়োগ এটার সাথে এটা গুণ, তো -3 মানে হচ্ছে +3, আবার 1 -0 মানে 1, -3 মাইনাস সূত্রে মাইনাসে +1, -3 +1 অর্থাৎ 2। এইভাবে তোমরা এটা করবা দিক অনুপাত। আমাদের শুধু নিয়মটা জানা জরুরি, বাইর করা কিন্তু বেশি সময় লাগে না। এটাই হলো আমাদের দিক অনুপাত, এটা হলো আমাদের ফলাফল। তাহলে পরেরটা যদি তোমাদের দায়িত্ব দিয়ে দিই, আশা করি তোমরা নিজেরা করতে পারবে। দেখো পরবর্তী কোশ্চেনে, এত এবং এত সরলরেখা দ্বয়ের মধ্যে পরস্পর কি সম্পর্ক? অর্থাৎ সম্পর্ক এমন হইতে পারে তারা পরস্পর ছেদ করে, তারা পরস্পর লম্ব, তারা পরস্পর সমান্তরাল, এই টাইপের সম্পর্ক যদি স্থাপন করতে চাই আর কি। তো ধরো যে সম্পর্কে স্থাপন করতে চাই, এই সরলরেখার আমাদের দিক অনুপাত, এই প্রথম সরলরেখার দিক অনুপাত সরাসরি প্রথম রেখার, আমি তোমাদের বুঝাচ্ছি আর কি, তোমরা তো এমসিকিউ আসলে রেগুলার লিখবে না। দিক অনুপাত হলো a1 b1 c1 বিবেচনা করলে 5 -3 1। আর দ্বিতীয় রেখার দিক অনুপাত হলো তোমার ওই যে আমরা যেভাবে শিখছিলাম, এখানে 3 -2 z9, আবার 3 -2, আর এখানে x9 y হলো 1 3 আবার 0 1। তাহলে এখানে দিক অনুপাতটা কি হবে, একবারে যদি আমি লিখি a2 b2 c2, -3 দুগুণে 6 -6, এবং তারপরে এটা হলো এটা বিয়োগ এটা, -3 দুগুণে 6 গেল, এটা 0 -3 তিরিকা 9, এটা কত 3 একে 3, তাহলে 3 একে 3, এ হলো 3। তাহলে এ হলো দ্বিতীয় রেখার দিক অনুপাত। এখন যদি আমরা এটা গুণ করি, এখানে আমার জায়গা নাই, আমরা এটাকে গুণ করে দেখাই। অর্থাৎ আমাদের এরকম একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হলো এরকম যে তোমার যদি a1 অর্থাৎ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, অর্থাৎ -6 -5 6 30 প্লাস b1 এর সাথে b2 গুণ, b1 এর সাথে b2 গুণ, অর্থাৎ -3 আর এখানে 9, মাঝে মাঝে প্লাস, -3 নং মাঝে মাঝে প্লাস, তাহলে +27, আর এখানে আছে এটা, এখানে আছে এটা, 3 একে 3, অর্থাৎ a1 a গুণ a2 b1 গুণ b2 c1 গুণ c2, এটা বাইর করতেছি আর কি। হ্যাঁ, তাহলে দেখো তো এটা 0 আসছে, অর্থাৎ 0 আসা মানে কি, তাদের সম্পর্ক হলো তারা পরস্পর, যদি সম্পর্কটা তাদের এই ফলাফলটা 0 আসে, তাহলে রেখাদ্বয় পরস্পর লম্ব। এটাই হলো আমাদের সম্পর্ক। ঠিক আছে, এটাই হলো আমাদের সম্পর্ক। ঠিক এখানে বলছে কি, এত এবং এত রেখার প্রতিসাম্য আকার কোনটি? এটা হলো আমাদের পরবর্তী কোশ্চেন। প্রতিসাম্য আকার আনার জন্য কয়েকটা ফর্মুলা আছে, কয়েকটা নিয়ম আছে। তার মধ্যে ধরো এই প্রথম রেখাটার কথা বলি, যে কোনো একটাকে ধরো y শূন্য, যে কোনো এক্স ওয়াই জেড, যে কোনো একটাকে শূন্য বিবেচনা করতে। ধরো এখানে y কে শূন্য বিবেচনা করলে আসতেছে x + 2z + 7 = 0, আর এখানে 3x - z - 2 = 0। এখন এখানে যদি আমরা সমাধান করি, সমাধান করলে আসতেছে, ধরো এটাকে আমরা যদি 3 দ্বারা -3 দ্বারা গুণ করি, -3 দ্বারা গুণ করলে এটা শূন্য হয়ে যায়, -3 দ্বারা গুণ করে যোগ, -3 দ্বারা গুণ, -3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 -7z
7z, আর এখানে আসতেছে 3 7, আমি অপনয়নে চিন্তা করতেছি আর কি, 3 7 21 মাইনাসের 21 -23 -23 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আসতেছে z এর মান তোমার 23 ভাগের -7। তো z এর মানটা এখানে বসাইলে একইভাবে x এর মানটা আসতেছে হলো -3/7। তাহলে আমরা একটা বিন্দুর, এই সরল রেখার একটা বিন্দু পেলাম, একটি বিন্দু হলো এই -3/7, y তো 0 ধরছি আমরা, 0 y0 ধরে x আর z বাইর করছি, যে কোনো একটা 0 ধরতে হয়। এই হলো একটা বিন্দু। আর আমরা যদি এখান থেকে আবার ওই যে দিক অনুপাত বাইর করি, আবার সরলরেখা দ্বয়ের দিক অনুপাত, কারণ একটা বিন্দু আর ওই দিক অনুপাত নিলেই আমরা তোমার প্রতিসাম্য আকার পাবো। দিক অনুপাত এখানে ধরো 1 -4 2 আবার 1 -4, আর এখানে 3 -1 আবার 3 যাই হোক এখানে আসতেছে, তাহলে এটা বাদ দিয়া মানে হচ্ছে প্লাস, মানে প্লাস 4 -3 × 6 +4 -6, তার মানে -2। আবার এখানে 3 × 6 -1 মানে হচ্ছে +1, 3 × 6 এর আগে তাহলে 7, আবার 3 × 3 মাইনাস মানে +3 × 12, 12 × 3 = 15। তাহলে এই হলো দিক অনুপাত। তাহলে প্রতিসাম্য আকারটা কি হবে? প্রতিসাম্য আকার হবে x ওই এত বিন্দুগামী, তাহলে x - x1, তাহলে মাইনাস মানে +3/7 y -0, তাহলে এখানে এ হলো দিক অনুপাত, আবার y -0 দিক অনুপাত হলো 7, আর এখানে z মানে হচ্ছে +23/7, এখানে নিচে আসবে 15। এ হলো প্রতিসাম্য আকার। এখন সময়ের বিষয় বিবেচনা করলে সেটা হলো ভিন্ন কথা, আমাদের তো কিছু মোটামুটি শিখতে হবে, তাই না? যদি সময় ওইভাবে না কাভার হয় এটা হয়তো আসবে না, কারণ সময়ের সাথে সম্পর্ক করেই তো প্রশ্ন দিবা। প্রশ্ন তো সবার জন্য সমান, তোমার জন্য তার আলাদা হবে না। এই ধরো সময় যদি তুমি কাভার না করতে পারো, আরেকজনে পারবে না, আরেকজন না পারলে তুমিও পারবে না, সবার জন্য একই। আর তুমিও যদি সময় যদি আরেকজন সময় মিল করতে পারে, তুমি পারবে না কেন? এত বিন্দুগামী এত সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। কত বিন্দুগামী? যে বিন্দুগামী সে বিন্দুটা কিন্তু দিয়ে দিছে। আর আমাদের এখানে এই সরলরেখার দিক অনুপাত যেহেতু এতই সমান্তরাল বলছে, এটার দিক অনুপাত যা হবে আমার রেখাটার দিক অনুপাতও তা হবে। এখানে দিক অনুপাতটা দেখো, দিক অনুপাত, এখানে দিক অনুপাত বাইর করা জানা দেখা যায় খুব ইম্পর্টেন্ট। দেখছো দিক অনুপাত এখানে হলো 1 -1 2 আবার 1 -1, এখানে 3 1 1 3 1। এখন দিক অনুপাতটা হবে কি? দিক অনুপাত এখানে যদি আমরা বাইর করি, দিক অনুপাতটা হবে -1 -2 -3, 3 × 6 -1 5, 1 মাইনাস মানে প্লাস, তাহলে 1 3 × 3 3 × 4, আমরা পাবো হলো 4। তাহলে এই হলো দিক অনুপাত। যেহেতু রেখা দুইটা সমান্তরাল, মনে রাখবা সমান্তরাল হওয়া যে রেখা, এই রেখার সমান্তরাল রেখাটা আর এর দিক অনুপাত একই হবে। তাহলে এত দিক অনুপাত এবং এত বিন্দুগামী, তাহলে 1 2 3 বিন্দুগামী এবং -3, 4 দিক অনুপাত। এখন এমসিকিউ আসলে তো তুমি তো আর এগুলা খাতা লিখবে না, লিখবা না। দিক অনুপাত বিশিষ্ট সরল রেখার সমীকরণ কি হবে? x - x1 ডিভাইডেড বাই একটা দিক অনুপাত, y - y1 ডিভাইড বাই একটা দিক অনুপাত, z - z1 ডিভাইড বাই আরেকটা দিক অনুপাত। এ হলো আমার সমাধান। আর এটা একটা নমুনা, এটা একটা ফরম্যাট, এইভাবে তুমি বই থেকে আরো করবে। এখানে দিক অনুপাত বাইর করতে যতটুকু সময়, আর কোনো কাজ নাই কিন্তু। দেখো আমাদের সামনে আরেকটা কোশ্চেন, যে এত সরল রেখা এবং এত সমতলের মধ্যবর্তী কোণ, যেটা আমরা সরাসরি সূত্র শিখছিলাম যে sin θ = এটার সাথে এটা গুণ, তাই না? 6 × 2
3 ইন্টু এখানে ওয়াই সহগ 1, তাহলে 3 তুমি যখন করবা তুমি তো এটা গুণই করে ফেলবে, আমি তো তোমার দেখানোর জন্য লিখতেছি আর কি। 3 ইন্টু 1 প্লাস মাইনাস মাইনাস 2 ইন্টু 2 ডিভাইডেড বাই এখানে আমাদের এই যে 6 স্কয়ার 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, 6 স্কয়ার 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার, আর এখানে 2 স্কয়ার 2 স্কয়ার 4, 2 স্কয়ার 1 স্কয়ার 2 স্কয়ার, 2 স্কয়ার 1 স্কয়ার 2 স্কয়ার। ক্যালকুলেশন করলে এখানে যা আসে তা, এখানে আসতেছে 7, এখানে আসতেছে 3, 3 7 21, আর এখানে উপরে আসতেছে 11/21। এ হলো আমার ফলাফল। আর যদি থিটাটাকে সরাইতে চাই, থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 11। এখন তুমি চিন্তা করবে স্যার ক্যালকুলেটর দেয় কি না দেয়। এখন যদি অপশনে এরকম থাকে তুমি এরকম লিখবা, যদি যদি অপশনে ওইভাবে থাকে দশমিক দেওয়া থাকে তখন অবশ্যই ক্যালকুলেটর দিবে। 10-এর যে গতি তোমারও একই গতি, এগুলা নিয়ে টেনশন করার দরকার নাই। এত সমতলের উপর লম্বা এবং এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ নিচের কোনটি? নিচের কোনটি মানে এখানে আমি ওই যে এমসিকিউ মডেলে সাজাইছি আর কি, নিচের কোনটি তো আর এখানে আমাদের নেই, মানে আমরা উত্তরটা বাইর করব যেটা আমাদের অপশনের সাথে মিলে সেটা আমরা ফিল আপ করবো। আচ্ছা, এখন আমাদের যে এত বিন্দুগামী কিন্তু বলা আছে, হ্যাঁ, এত সমতলের উপর লম্ব, এত সমতলের, তাহলে এই সমতলের দিক অনুপাত কত? এই 3 4 -1। এই সমতলের উপর লম্ব বললে যে সরল রেখাটা এই সমতলের উপর লম্ব হবে, আমার কথা কান খুলে শুনে রাখো, এই সমতলের উপর লম্ব যে রেখাটা, সেই রেখাটার দিক অনুপাত যা, এই সমতলেরও দিক অনুপাত তা। তার মানে আমরা দিক অনুপাত পেয়ে গেলাম। তার মানে আমরা 1, 2, 3 বিন্দুগামী এবং এই এত দিক অনুপাত বিশিষ্ট 3, 4, -1 দিক অনুপাত বিশিষ্ট সরল রেখার সমীকরণ। তো সমীকরণ তো আমরা এতক্ষণ যাবত কয়েকবার দেখলাম, x - x1 ডিভাইডেড বাই ওই যে দিক অনুপাতটা 3, y - y1 ডিভাইডেড বাই 4, z - z1 ডিভাইডেড বাই -1। এই হলো আমাদের হিসাবটা। এখন দেখো এটা কিন্তু কতক্ষণ সময় লাগবে, কোনো সময়ই লাগবে না। তুমি যদি সত্যি সত্যি এটা বুঝো, তুমি অপশনের দিকে তাকাইলে বুঝবে যে x - x1 ডিভাইডেড বাই আমার ধরো এই যে দিক অনুপাত 3 কোথায় আছে, একটু খুঁজলে আমরা অপশন এগুলো দেখিয়ে বুঝে ফেলবো। আবার এত সরল রেখা এবং এত সমতলের ছেদবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, এখন চাইছে ছেদবিন্দুর স্থানাঙ্ক। দেখো আমাদের ছেদবিন্দুর স্থানাঙ্কটা দরকার। তো ছেদবিন্দুর স্থানাঙ্কটা আমরা এরকম শর্টকাট একটা ওয়ে চিন্তা করি, এখানে ইজ ইকুয়াল টু কে ধরলে, কে ছেদবিন্দু, কে এখানে যেটা আছে কে -1, আবার এখানে 3k + 3 হয় -3, আবার 2k + 2, এই বিন্দুটা হলো ছেদবিন্দু। তো এই বিন্দুটা এই সমতলের ছেদবিন্দু যদি হয়, এখানে আমাদের এখানে আছে কত, তাহলে এটা এই সমীকরণকে সিদ্ধ করবে। এটা হলো নিয়ম। আমাদের মূলত কে এর মান দরকার। দেখো এগুলো শর্টকাট বিষয়, আমাদের এখানে বিস্তারিত দরকার নাই। ছেদবিন্দুটা হবে x = একটা কে ধরে, এখানে মূলত এইটা আমি লিখছি না, তুমি হয়তো বলবে এটা কই থেকে আসছে, আমি একটু দেখাই। ধরো এই x = k আর +1 এদিকে হলো -1, এই x এর মান হলো k - 1, y এর মান হলো 3k - 3, আর একইভাবে z এর মান হলো 2k + 2। তাহলে এই বিন্দুটা এই সমতলকে সিদ্ধ করবে, অর্থাৎ x এর জায়গায় যদি আমি k - 1 + 4 y এর জায়গায় 3k - 3 + 5 z এর জায়গায় 2k + 2 লিখি, ইজ ইকুয়াল টু আমার 5 ঠিক থাকবে। এটাই হলো সিদ্ধ করা। এখন এখানে ক্যালকুলেশন করলে ধরো কে এর মান আসতেছে 2, ক্যালকুলেশন আমি করি নাই, বই দেখে লিখে দিছি। এই কে এর মানটা যদি এখানে বসায়, অতএব ছেদবিন্দু হবে তোমার 2 এর মান 2 - 1, অর্থাৎ 2 - 1 মানে 1, আবার এখানে 2 3 দুগুণে 6, 6 তে 3 গেলে 3, 2 2 দুগুণে 4 দিয়ে 6, এই হলো আমার ছেদবিন্দু। আমাদের পরের প্রশ্ন আছে যে এত এর ছেদবিন্দু আরেকটা বিন্দু দিয়ে দিল, তার দূরত্ব কত। ধরো এই ছেদবিন্দু দিল, আরেকটা বিন্দুর দূরত্ব সাথে আরেকটা বিন্দু দিয়ে বলো তার দূরত্ব কত। যেমন এটা এত সরল রেখা এবং এত সমতলের ছেদবিন্দু, এই ছেদবিন্দু কিন্তু এতক্ষণ বাইর করে শিখছি, এত বিন্দুর দূরত্ব কত, এরকম যদি আমাদেরকে করতে দিল তখন কিন্তু আমাদের করতে হবে ঠিক সেম সিস্টেম, আমরা ছেদবিন্দুটা বাইর করব। কেমন বাইর করে আমরা ওই যে আমাদের দূরত্ব সূত্রটা বসাই দিব। তাহলে দেখো আমরা প্রথমে ছেদবিন্দুটা বাইর করি, ওই যে একটু আগে যেভাবে দেখাইলাম ছেদবিন্দু হইলো এখানে এটা দিয়া 2k
প্লাস 1, এখানে যেটা থাকে এটা চিহ্ন বদলায়, 3k প্লাস 1, আর এখানে 6k প্লাস 2, এই হলো ছেদবিন্দু। এই ছেদবিন্দু এই সমতলকে আবার সিদ্ধ করবে। তাহলে অতএব 4 ইন্টু 2k প্লাস 1 মাইনাস 3 ইন্টু 3k প্লাস 1 প্লাস 2z, 2 ইন্টু 6k প্লাস 2 প্লাস 6 ইজ ইকুয়াল টু, এখানে আসলো তোমার কত, 0, এখানে আসলো আমাদের 0। তাহলে এটাকে এখন সিদ্ধ করায় আমাদের কে এর মানটা বের করবো। আমি এটা পুরোটাই করি। 4 দুগুণে 8k প্লাস 4, 3 তিরিকা 9k মাইনাস 3, 6 দুগুণে 12k প্লাস 2 দুগুণে 4 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখন তাহলে 12 আর 8 কত, 20, 20 এর থেকে 9 বিয়োগ 11, 11k, আর এখানে 6 4 10, 10 এ 4 14, 14 থেকে 3 গেলে 11, 11 তো প্লাসের 11। তুমি তো আর এমসিকিউ আসলে এইভাবে সাজুগুজু করে করবে না। তাহলে কে এর মান আসতেছে -1। এই কে এর মানটা হলো এখানে বসাই দিলে অতএব ছেদবিন্দু, ছেদবিন্দু। কে এর মানটা যদি এখানে -1 বসাই তাহলে -2 প্লাস 1, তাহলে থাকে -1, -1 -3 প্লাস 1 তাহলে -2, -1 -6 প্লাস 2 -4, আর আরেকটা বিন্দু কত আছে, 1 1 1, অতএব 1 1 বিন্দুর দূরত্ব, এটা হলো একটা বিন্দু, এটা আমি সংক্ষেপে দেখাচ্ছি, বারবার বলতেছি। তাহলে দূরত্বটা হবে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস 1 মাইনাস, তাহলে প্লাস 2 হোল স্কোয়ার, তাই না? আবার 1 মানে হচ্ছে প্লাস 2, তাহলে 3 হোল স্কোয়ার, আবার 1 মানে হচ্ছে প্লাস 5 হোল স্কোয়ার, আসতেছে 5 5 25, 3 তিরিকা 9, 2 দুগুণে 4, 9 4 13 25, 2 দুগুণে 4, 3 তিরিকা 9, 5 5 25, তাহলে 4 আর 5 9, 9 9 18, 8 হাতে 1 38, রুট ওভার 38। এ হলো ফরম্যাট। আমরা নিয়ম তো শিখতে হবে, এবার অঙ্ক শিখি আর না শিখি, কারণ আমাদের তো নিয়মগুলো আয়ত্তে রাখতে হবে। যদি কোনো কারণে আসে তখন তো আমাদের দিতে হবে। হয়তো বেশি বড় যদি কর্তৃপক্ষ বিবেচনা করে তাহলে আসবে না পরীক্ষায়, সময় দিয়ে কাভার না হলে। আর যদি আসে সবার যে গতি তোমার একই গতি, কেউ না পারলে তুমি পারবে না, এটা তো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। আর আরেকজনে পারলে তোমারও পারতে হবে, তাহলে তুমি তো তারই সাথে প্রতিপক্ষ। দেখো, ক্ষুদ্রতম দূরত্ব, আমি তোমাদেরকে একটা কথা বলবো, যদি অনেক সময় 1.5-2 মিনিট লাগে লিক প্রমাণ করতে, এই টাইপের এমসিকিউ আসবে। কারণ এমন এমসিকিউ আছে 10 সেকেন্ডে তোমার সমাধান হয়ে যাবে। 10 সেকেন্ডে সমাধান হয়ে যাওয়ার মতো যদি 20টা এমসিকিউ তোমার আসে, তাহলে 2 মিনিটে সমাধান হয়ে যাওয়ার মতো 2টা 3টা এমসিকিউ কিন্তু আসবে, আসতেই পারে, এটাই স্বাভাবিক। তো আমি বলবো যে এই নিয়মের একটা এমসিকিউ তোমার পরীক্ষায় আসবেই, এই যে ক্ষুদ্রতম দূরত্বটা নির্ণয় করা। তো ক্ষুদ্রতম দূরত্ব নির্ণয়ের আমরা যে সূত্রটা পড়ছিলাম তোমাদের হয়তো মনে আছে, L x2 minus x1 plus m y2 minus y1 plus n z2 minus z1, এই সূত্রটা কিন্তু আমরা পড়ছিলাম। এই সূত্রতে তাহলে আমাদের দরকার কি, ক্ষুদ্রতম দূরত্ব, যে আমরা চিত্র এঁকে দেখাইছিলাম বেসিক অংশে, ক্ষুদ্রতম দূরত্ব রেখাটা ধরো এটা, এই রেখাটা LMN দরকার, এটা এই LMN হলো এই রেখা। LMNটা বের হয়ে আসবে কই থেকে, এই রেখার, এই আমার ক্ষুদ্রতম দূরত্ব রেখা এই রেখার সাথেও লম্ব, এই রেখার সাথেও লম্ব। মনে পড়ে তোমাদের এই কথাগুলা, ক্ষুদ্রতম দূরত্ব রেখাটা এই রেখার সাথেও লম্ব, দুইটা রেখার সাথে কিন্তু পরস্পর লম্ব। তাহলে দুইটা রেখার সাথে যদি পরস্পর আমার লম্ব হয়, ক্ষুদ্রতম দূরত্ব রেখাটা যদি তোমার পরস্পর লম্ব হয়, তাহলে আমাদের দরকার কার মান, ওই যে আমার তোমার LMN এর মান। তাহলে LMN টা কই থেকে বের হয়ে আসবে, LMN টা বের হয়ে আসবে, আমরা ধরে নিলাম এই ভদ্রলোকের দিক অনুপাত হলো A, B, C। তাহলে এই দিক অনুপাতটা খেয়াল করো, এই দিক অনুপাতটা এর সাথেও লম্ব, এর ধরো আমি কাজে একবারে লিখে দেখাই, 2A প্লাস মাইনাস 3B প্লাস 2C ইজ ইকুয়াল টু 0। আবার এটার সাথেও লম্ব, 4A প্লাস B মাইনাস 3C ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, ধরো A B C, এর সময়টা বাদ, মাঝে মাঝে প্লাস 3 তিরিকা 9, সূত্রের মাইনাস 2A কে 2, আবার B করার সময় এটা বাদ, এদিক থেকে 4 দুগুণে 8 মাইনাস সূত্রের মাইনাসে প্লাস 3 দুগুণে 6, আবার C করার সময় এটা বাদ, 2A কে 2 মাইনাস মাঝে মাঝে প্লাস 3 4 12, তাহলে আসতেছে কত,
এ বাই 7, বি বাই 8 6 14, সি বাই 12 দিয়ে 14। তাহলে আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, আমি সামনে লিখি, হ্যাঁ, তাহলে 7 দিয়ে ভাগ করি তাহলে এ বাই 1, বি বাই 2, সি বাই 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই কিন্তু আমাদের দিক অনুপাত। এখন আমরা দিক কোসাইনটা তাহলে কিভাবে বের করতে পারি, এল কমা এম কমা এন। এটা হবে, আমরা জানি যে 1 বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, অর্থাৎ 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 4 8, 8 একে 9, অর্থাৎ একবারে এটা মনে 3, আমি একবারে 1/3 একটা লিখতে পারি, আরেকটা লিখতে পারি 2/3, আরেকটা লিখতে পারি 2/3। এই হলো আমাদের এল এম এন এর মান। তাহলে এবার আমরা এই সূত্রে বসাই দিব। তাহলে অতএব এস ডি, দেখো এল হলো 1/3, আর এখানে x2 মাইনাস x1, x2 মাইনাস x1 হলো, এটা হলো তোমার x2, এটা হলো x1। তাহলে -3 মাইনাস +2, অর্থাৎ -1 থাকে এখানে, -1 থাকে আমার এখানে, -1। আমি আবার দেখতেছি, -4 এটা থেকে এটার বিয়োগ, -4 সূত্রে -2, সরি এটা না তো, এটা -3 + 2, তাহলে -1, ঠিক আছে। এরপর হলো এম হলো তোমার 2/3, এটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, আর একটু জায়গা রাখার দরকার ছিল। 2/3 আবার এটা থেকে এটার বিয়োগ, অর্থাৎ -5, ও এটা তো -5 নয়, সরি, যেহেতু এটা ইম্পর্টেন্ট আমি আবার একটু ফ্রেশ করে করতেছি তোমাদের স্বার্থে। তো যেটা বলতেছিলাম, এখানে আমরা ধরছি আমাদের ন্যূনতম দূরত্ব রেখার দিক অনুপাত এ বি সি। তো 2a ন্যূনতম দূরত্ব রেখার দিক অনুপাত, আর আমাদের যে প্রদত্ত দুইটা রেখা তাদের দিক অনুপাতের গুণফল, যোগফলটা শূন্য হবে, এটা হলো ফরম্যাট। এটা -3b + 2c = 0, আর এইখানে 4a + b - 3c = 0। যে আমরা এ বি সির মান বাইর করছিলাম তোমার 1 2 2, এটা তো আমরা দেখছি কিভাবে বাইর করছি। তাহলে a/1, b/2, c/2, যেটা এখন আমাদের এল এল এম এন, এটা আমি তোমাদের একটু দেখাচ্ছি, তোমাদের দেখাতে হবে না, এটা বাইর করে। এই যে 1/√1² + 2² + 3², এটা এগুলো হলো সূত্র, ষষ্ঠ অধ্যায় সূত্র, ত্রিমাত্রিক কার্টেসিয়াস স্থানাঙ্ক। 1/2, এখানে আমাদের 2² মানে থাকে √9 মানে 3। তাহলে একইভাবে এখানে আসতেছে 2/3, এখানে আসতেছে 2/3। আচ্ছা, এখন তাহলে আমরা এল এম এন এই তিনটা মান পেয়ে গেলাম, হ্যাঁ, এল এম এন তিনটা পেয়ে গেলাম। এবার এইখান থেকে এটা হলো মাইনাস বাদ দিয়ে x1 y1 z1, এই x1 y1 z1, তো x1 y1 z1 যদি বিবেচনা করে 2 3 4, 2 3 4, আবার x2 y2 z2, x2 y2 z2 3 5 6। এখানে কিন্তু যদি প্লাস হইতো তাহলে কিন্তু আমি এখানে মাইনাস লিখতাম, তাহলে এখানে যেহেতু সব মাইনাস ঠিকঠাক আছে, 3 5 6। এবার আমাদের যে বিখ্যাত সূত্র, আমি সবগুলাকে স্ক্রিনে দেখানোর জন্য আরেকটা পেজ কিন্তু নিয়েছি তোমাদের জন্য। এটা ধরো আমার পেজ নম্বর 10, সিরিয়ালে যদি দাও আমি ছবি উঠাই দিব, এটা হবে 10.1। তাহলে আমার এসডি, শর্টেস্ট ডিস্টেন্স, সূত্র কি, এল x2 - x1 প্লাস, আমি কিন্তু সূত্র জানি, বারবার লিখতেছি কারণ ওই যে বারবার লিখলে এটা প্র্যাকটিস হয়, m y2 - y1 প্লাস n z2 - z1। তাহলে এখানে l এর মান কত, 1/3, আর x2 - x1 এর পাশাপাশি রাখছি, 3 থেকে 2 বিয়োগ করলে 1, প্লাস m এর মান 2/3, এরপরে y2 - y1 5 এর থেকে 3 বিয়োগ করলে 2, আবার n হলো 2/3, 6 থেকে 4 বিয়োগ করলে 2। তাহলে এখানে মডুলাস এখানে কাজ করতেছে না, যেহেতু সব পজিটিভ আসতেছে, 1/3 প্লাস 4/3 প্লাস 2 গুণে 4/3। তাহলে আমরা যেটা পাচ্ছি হলো 3 যদি লসাগু ধরি, 4 4 8, 8 1 9, অর্থাৎ 3। এই হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তুমি হয়তো বলবা যে স্যার এত সময় লাগলে যদি একটা এমসিকিউ, তাহলে এটাকে আসবে নাকি পরীক্ষায়?
আমার কথা হলো তুমি তো এগুলি সব এই রচনা আমি যে তোমাকে বোঝানোর জন্য লিখছি, তুমি কি এটা কারোর বোঝানোর জন্য লিখবে না? তোমার তো মাথার ভিতরে x1 x2 x3 y1 y2 y3 এগুলো মাথায় থাকবে। তোমার আসলে শুধু একটুক দরকার, একটুক ফাইলে এলিমেন্ট বাইরে যাবে, আর এটা তো সূত্র। ওই যে বললাম এমন এমসিকিউ আসবে যেটা 1.5 মিনিট লাগবে করতে, কিন্তু আবার কোনোটাতে 10 সেকেন্ড লাগবে, সব মিলিয়ে হিসাব নিকাশ আসলে। তাহলে এটার বাকি অংশ আমাদের ওই খাতায় চলে গেছে। এখন এরকম তোমার জন্য আমি আরো এসডব্লিউ দিছি, এগুলো কিন্তু তুমি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এগুলো বইয়ের মধ্যে করা আছে। আমি প্রয়োজনে অ্যান্সারটা এখানে পাশে লিখে দিচ্ছি, যাদের বই নাই তাদের স্বার্থে। এটা হলো 31-এর মধ্যে 31-এর 2 3 অনেকগুলো আছে। এটার উত্তরও তো দেখা যায়। তাহলে আমরা করছি কোনটা? এটার উত্তর হলো, আমরা যেটা করছি এটার উত্তর 3, সবগুলোর উত্তর 3। এটার উত্তর 3, শর্টের ডিস্টেন্স 3 আসতেছে। এবার 32 নাম্বার, যদি 32 নাম্বারের অ্যান্সারটাও 32 নম্বরের অ্যান্সার আসতেছে 0। তাহলে 33 নম্বরের অ্যান্সারটা আসবে 33। 33 হলো 14/√62। আর 34-এর অ্যান্সারটা আমি বই দেখে লিখে দিতেছি। এটার অ্যান্সারটা হলো 1/√6। কিভাবে করবো আমি তো দেখাইলাম, আমি কিন্তু আরেকটা অঙ্ক করবো, করে জিনিসটা ন্যূনতম দূরত্ব, দেখো নিচের সরলরেখার ন্যূনতম দূরত্ব, এটা আমি পুরোটা সুন্দর করে একবার রিটেনের মতো করব। ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ কোনটি, এটাও আমি পুরোটা করবো। এখন এটা করার আমার একটা উদ্দেশ্য আছে, এটা করার উদ্দেশ্য হলো এটা আমরা শিখে রাখি, কোনো কারণে যদি আইসা গেল তখন তো আমার দিতে হবে। আর না আসলে তো আমার কি কোনো ক্ষতি আছে? আমার তো কোনো ক্ষতি না। আর শিখলে কি আমার গুণা হবে? হবে না। নিচের সরল রেখা দ্বয়ের ন্যূনতম দূরত্ব এবং ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। প্রদত্ত রেখা এই দুইটা আর কি, দুইটির ন্যূনতম দূরত্ব রেখার দিক অনুপাত a, b, c হলে, হ্যাঁ, 2a প্লাস 3b প্লাস 4c ইকুয়াল টু 0। আবার 2a 4b 5c ইকুয়াল টু 0। এখান থেকে এটা যদি আমরা সমাধান করি, a বাই b বাই c বাই, তাহলে এটা সমাধান করলে 3 × 5 = 15, 4 × 4 = 16 -1। আবার b এরটা b বাদ, এদিক থেকে 4 দুগুণে 8, 5 দুগুণে 10 -1। আবার এটা বাদ, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 8 থেকে 6 বিয়োগ করলে 2। এই আসতেছে জিনিসটা। এখন এগুলা থেকে এখন আমরা যদি অতএব ন্যূনতম দূরত্ব রেখার দিক কোসাইন, এখান থেকে বের হয়ে আসবে -1 বাই, আমি রাফে দেখাই, হ্যাঁ, -1 বাই √1 স্কয়ার, -1 স্কয়ার আর 1 স্কয়ার তো এক কথা, 2 স্কয়ার, 2 দুগুণে 4, 2 4 5 6 √6। নাকি এখানে কোনো গাবলা আছে নাকি? এটা একটু চেক করে নিই। এটা হলো 2 3 4, আবার 2 4 5, বি যখন করছে এটা বাদ গেছে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, হায় হায়, তাহলে এখানে হবে -2। সন্দেহ মনে হচ্ছে, কারণ এখানে ওই যে ক্যালকুলেশনটা বিট কেটে আসতেছে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 × 8 = 9, √9 মানে 3, মানে অনেকটা উপলব্ধি করা যায়। এটা একবার চেক করে নিতে হবে যখন এরকম হয় আর কি। -1/3 তাহলে 3, দিক কোসাইন তাহলে এটা হলো L, দিক কোসাইন L M N, আর এটা আসবে -2/3, এটা আসবে 2/3। এই হলো আমাদের ফলাফলগুলা। তাহলে এখন আমার ন্যূনতম দূরত্ব, অতএব যেটা আমরা একটু আগে করেছি, ন্যূনতম দূরত্ব ডাইরেক্ট লিখে ফেলতেছি। L হলো এই ভদ্রলোক, -1/3, এরপরে x2 - x1, x2 2 থেকে 1, 2 - 1 প্লাস y m, তাহলে এ হলো m, আবার y2 4 - 2,
4 minus 2 আবার 2/3 z2 minus z1 5 minus 4 5 minus 4 এই যে ক্যালকুলেশনটা কিন্তু একবার করা যেত, আমাদের বোঝানোর জন্য আমি করি নাই, এটা দিলাম। তাহলে 2 এর থেকে 1 গেলে কত 1, তার মানে 1/3, এখানে 4 এর থেকে 2 গেলে 2 মাইনাস 2 দুগুণে 4 ভাগে 3, 5 এর 4 গেলে 1, তাহলে 2/3। এই এখন 3 যদি লসাগু ধরি, 3 লসাগু ধরলে -1 -4 -5 +2 -3, তার মানে আসতেছে সরাসরি -3 -1 মডুলাস 1 মানে 1, এই দূরত্বটা আসতেছে 1, তাই না? এখন এই নির্ণয় দূরত্ব, এই তোমার ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ, দুইটা রেখা হয় কিন্তু, প্রথম রেখা ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ। এবার আসো প্রথম রেখা ও ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ কি হবে? এটা একটা সূত্র হলো, এখানে যেভাবে আছে এইভাবে থাকবে, এই x - 1 y - 2 z - 4 y - 2 z - 4, আর এখানে তার দিক অনুপাত 2 3 4 2 3 4, আর ন্যূনতম দূরত্ব রেখার দিক অনুপাত কত? -1 -2 2 -1 -2 এভাবেও থাকে অনেক সময়, আবার এটা নির্ণয় করলে যা আসে তা হয়। এবার আসলে আরেকটা আছে, দ্বিতীয় রেখা ও ন্যূনতম দূরত্ব রেখার সমীকরণ কি? এবার দ্বিতীয় রেখা হলো এটা x - 2 y - 4 z - 4, এটার সূত্রের আলোকে কাজ চলতেছে, x - 2 y - 4 z - 5, তার দিক অনুপাত 2 4 5 2 4 5, আর ন্যূনতম দূরত্ব রেখার দিক অনুপাত -1 -2 2 -1 -2 2 = 0। এই মূলত আমাদের অধ্যায়টা শেষ। তারপরে আমরা ওই মেইন বইয়ের কিছু এমসিকিউ আছে, যেগুলো আবার আলাদা ভাবে তোমাদের একটু এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমি এখানে আলাদা উপস্থাপন করে নিয়ে আসছি। মূলত এগুলো আমাদের পিছনে যে আলোচনা করেছিলাম তারই থেকেই একটু নির্যাস নিয়ে আসা। এখানে দেখো, এখানে বলছে সরল রেখার সাধারণ আকার সমীকরণ কোনটি? সরল রেখার সাধারণ আকার সমীকরণ একবার শুরুতেই কিন্তু আমরা এটা দিয়েই ক্লাস শুরু করেছিলাম আমাদের আজকের, যে আমাদের সরল রেখার সাধারণ আকার সমীকরণটা ছিল a1x + b1y + c1z + d1 = 0 = a2x + b2y + c2z + d2, এটা ছিল। আচ্ছা, এখন প্রতিসাম্য আকারে সরল রেখার সমীকরণ কি সেটাও কিন্তু আমরা পড়ছিলাম। প্রতিসাম্য আকার যদি কোনো সরল রেখার দিক অনুপাত a b c আর x1 y1 z1 বিন্দুগামী হয়, তাহলে আমাদের রেখাটা হবে প্রতিসাম্য আকার, যেটা x - x1/a y - y1/b z - z1/c, এতের প্রতিসাম্য আকার। দেখো, এটার প্রতিসাম্য আকার বের করা মানে হলো, আমরা এখানে একটা লাইন করি, না করলেও মুখোমুখি করে ফেলা যায়। ধরো এখান থেকে আমি 3x - 1, এখানে 3 কমন নিল, y - 1, এখানে 6z, তাই না? তো এটার প্রতিসাম্য আকার আনতে হলে আমাদেরকে ওই যে এই ফরম্যাটে যেতে হবে। তো আমরা 6 দ্বারা যদি ভাগ করি, এটাকে যদি 6 দ্বারা ভাগ করি, ধরো 6 দ্বারা ভাগ করলে x - 1, এখানে 6 দ্বারা ভাগ করলে মানে এখানে নিচে থাকে 2। তুমি হয়তো বলতে পারো যে স্যার 3 দ্বারা ভাগ করলে তো হয় না, আমি এই ফরম্যাটটা আনবো, y - 1/2 6 দ্বারা ভাগ করলে z - 1, এটা হলো তার প্রতিসাম্য হয়। ঠিক এখানেও আমি 8 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ না করে, 4 দ্বারা ভাগ না করে আমি 8 দ্বারা ভাগ করে দিব, কেমন? তাহলে এখানে x - 1/8 দ্বারা ভাগ করলে 2, এখানেও 4 কমন নিলাম, y - 4, আর 8 দ্বারা ভাগ করলে 2, এখানে 8z মানে z/1, এই হলো তার প্রতিসাম্য। দুটি বিন্দুগামী সরল রেখার সমীকরণ কোনটা? দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কোনটা? ওই যে আমরা শুরুতে তো এটা
এটা তো যে গাণিতিক অংশ শুরুতে x minus x1 by x1 minus x2 y minus y1 divided by y1 minus y2 z minus z1 divided by z1 minus z2 এটা ছিল দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এরপরে আসো একটি বিন্দুগামী এবং একটি সমতলের উপর লম্ব সরল রেখার সমীকরণ। ধরো সমতলের উপর ধরো x1 y1 z1 বিন্দুগামী আর ax plus by plus cz plus d is equal to 0 সমতলের উপর লম্ব সরল রেখার সমীকরণ। লম্ব সরল রেখার সমীকরণ কি হবে? x minus x1 divided by কত বিন্দুগামী এই দিক অনুপাত হলো abc, তাহলে a divided by y minus y1 divided by b z minus z1 divided by c। এই এত বিন্দুগামী এবং এত সরলরেখার উপর লম্ব সমতলের সমীকরণ আমাদের জানতে। এখন কিন্তু সমতলের সমীকরণ জানতে, একটু আগে আমরা লিখছি সরল রেখার সমীকরণ, তাহলে লম্ব সমতলের সমীকরণ বললে, এখন সমতলের সমীকরণ বললে হলো ওই যে আমরা আগের অধ্যায়ে শিখছিলাম a into x minus x1, মানে তার দিক অনুপাত হলো এগুলো আর কি। সরলরেখা x minus x1 plus b y minus y1 plus c z minus z1 is equal to 0। একটি বিন্দু হতে একটি সরলরেখার লম্ব দূরত্ব কত? একটি বিন্দু হতে ধরো এটা সূত্রটা আমরা আলোচনা করে নিই, ওখানে ইগনোর করে এসেছি। x1 y1 z1 বিন্দু হতে x minus alpha by a y minus beta by b z minus gamma by c সরল রেখার লম্ব দূরত্ব। এত বিন্দু হতে এত সরল রেখার উপর লম্ব দূরত্ব, রেখার উপর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব কি সূত্রটা? সূত্রটা হলো 1 by root over a square plus b square plus c square, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়া এখানে হলো x1 minus a alpha divided by x1 minus alpha y1 minus beta, আর এখানে হলো ab হোল স্কয়ার প্লাস আবার এবার হলো y1 minus beta z1 minus gamma bc মডুলাস দিয়া হোল স্কয়ার প্লাস xy z, এরপরে z এর পরে a z minus z1 minus gamma, তারপরে হলো z এর পরে x, তাই না? x1 minus alpha, আর এখানে হলো bcca হোল স্কয়ার। এটা হলো সূত্রটা, আমরা একটু জেনে রাখলাম আর কি। কখন কোনটার দরকার হয় সেটা তো অগ্রিম বলা যায় না। আচ্ছা, সরল রেখা ও সমতলের মধ্যবর্তী কোণের সূত্র কিন্তু আমরা পড়ছি অলরেডি। যদি এই সরল রেখাটা হয় x minus x1 by a y minus y1 by b z minus z1 by c, আর এটা হলো সরল রেখা। আর সমতলটা যদি হয় তাহলে ax plus by plus cz plus d is equal to 0, তাহলে মধ্যবর্তী কোণ sin theta is equal to a1, একটা a1 দিতে হবে, তাহলে এটা a1 b1 c1, a1 plus b b1 plus c c1 divided by root over a square plus b square plus c square, আর একটা হবে a1 square plus b1 square plus c1 square। এটা হলো আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। আচ্ছা, এখন আমাদের সরল রেখা ও সমতল লম্ব হওয়ার যে শর্ত আছে, ধরো সরল রেখা আমি আর লিখলাম না, এটা সরল রেখা আর এটা হলো সমতল, তাহলে লম্ব হওয়ার শর্ত হলো, লম্ব হওয়ার শর্ত, লম্ব হওয়ার শর্ত হলো a by a1, এটা গুলো আমরা পড়ে এসেছি, এখন জাস্ট রিভিশন হচ্ছে, c by c1। আর সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্তটা কি ছিল? সমান্তরাল হওয়ার শর্তটা ছিল যে a1 plus b b1 plus c c1 equal to 0, c c1 is equal to 0। এরপর আসো দুইটি বিন্দুগামী এবং একটি সরলরেখার সমান্তরাল সমতলের সমীকরণ। দুইটা বিন্দুগামী এবং একটি সরলরেখার সমান্তরাল সমতলের সমীকরণ। ধরো
x1 y1 z1 একটা বিন্দু ও x2 y2 z2 আরেকটা বিন্দু, বিন্দুগামী, এবং একটা সমতল দেওয়া আছে x মাইনাস আলফা বাই এ, y মাইনাস বিটা বাই বি, z মাইনাস গামা বাই সি, সরল রেখার সমান্তরাল সমতলের সমীকরণ। এই জিনিসটা হবে x মাইনাস x1 y মাইনাস y1 z মাইনাস z1, আর একটা হবে x1 মাইনাস x2, ওই যে দ্বিগুণ অনুপাত মূলত y1 মাইনাস y2 z1 মাইনাস z2 আর abc, এই হবে সমতল সমীকরণ। এটা হলো আমরা সূত্র আলোচনা করলাম। মোটামুটি আমরা পুরোটা অধ্যায় এক লেকচারে আলোচনা করেছি। এখানে কিন্তু আমি তোমাদের ভিতরে এমসিকিউ সিস্টেমে সব আলোচনা করেছি, এবং তোমাদেরকে প্রয়োজনে তোমরা বই থেকে আরো প্র্যাকটিস করবে। তো ভালোভাবে প্র্যাকটিস করবে প্রিয় শিক্ষার্থী। কিন্তু আমাদের এমটি বিল্লাল অনলাইন প্ল্যাটফর্মটি হলো মূলত অনার্স মাস্টার ডিগ্রি স্তরের একাডেমিক গণিত তো আছেই, রয়েছে স্পেশালিস্ট শিক্ষক নিবন্ধন গণিত বিষয়ভিত্তিক প্রস্তুতি আর বিসিএস বিষয়ভিত্তিক গণিত লিখিত প্রস্তুতির পূর্ণাঙ্গ কোর্স করার সুযোগ। বিস্তারিত জানতে 01720991523 এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি নিজেই আপনাকে রিপ্লাই দিব এবং আপনার প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গণিত করো, জীবন গড়ো। আল্লাহ হাফেজ।